মেনলি আমি ক্লাসগুলো নিচ্ছি ভাইবার উপর। এর আগে তোমাদের রেসপিরেটরি সিস্টেমের উপর ক্লাস নিয়েছিলাম, মেনলি ভাইবার উপরে। সাথে সাথে অ্যাকচুয়ালি শর্ট কেস লং কেসের কিছু ডিসকাশন চলে আসে। তো হেপাটোবিলিয়ারি সিস্টেম বলতে আসলে আমরা কি বুঝি? আমরা যখন আসলে লং কেস পরীক্ষা দেই তখন কিন্তু আমরা বিভিন্ন সিস্টেমের হিস্ট্রি লেখার পরে এক্সামিনেশন লিখতে হয়, তাই না? সেই এক্সামিনেশনে আমরা কিন্তু এক বাক্যে লিখে দিই উপরে এক্সামিনেশন অফ অ্যাবডোমেন, এভাবে অনেকে লিখে দেয়, বা জিআইটি এভাবে লিখে দেয় আর কি। ওর মধ্যে অ্যাবডোমেনে সবই এক্সামিনেশন হয়ে যায় অ্যাকচুয়ালি। দেখা যায় যে অ্যাবডোমেন এপিগ্যাস্ট্রিক রিজনে কোনো মাস থাকলে একটা স্টমাক মাস বা প্যানক্রিয়াটিক মাস হতে পারে, লিভার মাস হতে পারে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে, লাম্বার রিজন যদি এক্সামিন করে রেনাল মাস হতে পারে। মানে পুরোটাই আমাদের এক্সামিন করা হয়। দ্যাট মিনস হলো অ্যাবডোমেন এক্সামিনেশন অ্যাকচুয়ালি জিআইটি, হেপাটোবিলিয়ারি সিস্টেম, লিম্ফোরেটিকুলার সিস্টেম যেমন লিম্ফ নোড থাকে, স্প্লিন থাকে, তারপরে হলো রেনাল সিস্টেমে কিডনি, জেনিটোইউরিনারি সিস্টেম, আসলে অনেকগুলো সিস্টেম এক্সামিনেশন হয়ে যায় কিন্তু অ্যাবডোমেন এক্সামিনেশন বললে একবারে। কিন্তু যখন ভাইবা টেবিলে বসা হয় তখন কিন্তু প্রতিটা সিস্টেম থেকে আলাদা আলাদা আমরা দুইটা বোর্ড থাকে, এখন তো তিনটা বোর্ডগুলোতে দেখা যায় তিনটা বোর্ডের মধ্যে একটা তো পিডিয়াট্রিক্স, বাকি দুটা মেডিসিন। আমরা ওখানে টপিকসগুলো দিয়ে দিই দুই বোর্ডে ভাগ করে, ইকুয়ালি দুইটা ডিস্ট্রিবিউট করে, যে একদিকে আমরা রেসপিরেটরি সিস্টেম দিলাম আর একদিকে কার্ডিওলজি দিলাম, এভাবে আর কি। তো এখানে আমাদের জিআইটি একটা সিস্টেম আর হেপাটোলজি কিন্তু আলাদা একটা সিস্টেম, রেনাল সিস্টেম কিন্তু নেফ্রোলজি ওটা কিন্তু আলাদা একটা সিস্টেম। ভাইবার জন্য প্রতিটা আলাদা আলাদা পড়তে হয়। তো ভাইভাতে অ্যাকচুয়ালি জিআইটি থেকে যতটুকু কোশ্চেন করা হয় তার চাইতে বেশি কোশ্চেন কিন্তু হেপাটোবিলিয়ারি থেকে। মেনলি অ্যাবডোমেন বলতে ভাইভাতে হেপাটোবিলিয়ারিটাই বেশি কোশ্চেন করা হয় অন্যান্য সিস্টেমের চাইতে। তো আমি হেপাটোবিলিয়ারিটি আজকে ক্লাস নেব আর কি, এটা একটু তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো কেমন কোশ্চেন করা হয়। তো আসলে যে টপিকসগুলো থেকে জিজ্ঞেস করা হয় টপিকসগুলো আমি প্রথমে একটু বলে নেই। যেমন একিউট হেপাটাইটিস মোস্ট কমন, একিউট হেপাটাইটিস বা একিউট ভাইরাল হেপাটাইটিস এটা মোস্ট কমন। এটা ভাইভাতে ফেস করতে হয়, এটা লং কেস, শর্ট কেস এবং ইভেন অসপিতেও ফেস করতে হয় একিউট হেপাটাইটিস। একিউট লিভার ফেলিওর, দেন একিউট লিভার ফেলিওর, হেপাটিক এনকেফালোপ্যাথি, ক্রনিক লিভার ডিজিজ, এটার সাথে সাধারণত কোনো কমপ্লিকেশন থাকে, যেমন পোর্টাল হাইপারটেনশন হয়ে কোনো কমপ্লিকেশন নিয়ে আসলে এই জাতীয় টপিকসগুলো, লিভার অ্যাবসেস, হেপাটোসেলুলার কার্সিনোমা, সাধারণত এই টপিকসগুলো থেকেই বেশি কোশ্চেন করা হয়। এছাড়া আরও কিছু টপিকস আছে, ওইগুলো হয়তো দেখা যায় যে যারা খুব ভালো পারে অনার্স মার্কস পাবে বা প্লেস করবে ওদের জন্য হয়তো অন্যান্য কোনো টপিক্স থেকে দুই একটা কোশ্চেন করা হয়। যেমন ড্রাগ ইন্ডুস লিভার ইনজুরি, যেটাকে ডিলি সংক্ষেপে বলা হয়, হিমোক্রোমাটোসিস, উইলসনস ডিজিজ, গিলবার্ট সিনড্রোম, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এগুলো থেকে সাধারণত কোশ্চেন করা হয় না। এগুলো না পড়লেও আসলে ফাইনাল পাস হয়ে যাবে আশা করি। কিন্তু হয়তো ভালো নাম্বার যারা তুলতেছে তাদের জন্য হয়তো স্যাররা একটু দেখে যে তাদের একটু অ্যাডভান্স নলেজ আছে কিনা তখন কোশ্চেন করে, আদারওয়াইজ এগুলো তেমন ইম্পর্টেন্স নেই। কাজেই আমরা কী কী টপিক্স পড়বো? একিউট হেপাটাইটিস বা একিউট ভাইরাল হেপাটাইটিস, একিউট লিভার ফেলিওর, দেন হেপাটিক এনকেফালোপ্যাথি, ক্রনিক লিভার ডিজিজ, লিভার অ্যাবসেস, হেপাটোসেলুলার কার্সিনোমা। আর যদি পেশেন্টের সাইন সিমটম বলি তাহলে জন্ডিস এবং অ্যাসাইটিস, আমাদের লিভার রিলেটেড দুইটা খুব ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার, যেটা কোনো রোগ না, কোনো একটা নির্দিষ্ট সাইন সিমটমকে ইন্ডিকেট করছে, সেটা হলো জন্ডিস এবং অ্যাসাইটিস। এই দুটো টপিকস আমাদের একটু পড়ে নিতে হবে। তো প্রথমে আমি জন্ডিস এবং অ্যাসাইটিস একটু বলি। জন্ডিসের ডেফিনেশন আমরা সবাই জানি, বিলিরুবিন লেভেল যখন নর্মাল হয়ে যায় এবং ইয়েলো কালারেশন হয় স্কিন এবং স্ক্লেরা এবং ইউরিনে আসে, এটা জন্ডিস বলি। জন্ডিসের টাইপসগুলো স্যাররা জিজ্ঞেস করে, এগুলো তোমরা ইজি কোশ্চেন প্যাথোলজিতে পড়ে আসছো। হিমোলাইটিক জন্ডিস বা প্রি হেপাটিক জন্ডিস, হেপাটিক বা হেপাটোসেলুলার জন্ডিস অ্যান্ড অবস্ট্রাকটিভ জন্ডিস। জন্ডিস তিন ধরনের। এগুলো খুব সিম্পল, যে আমি ছোটো ছোটো কয়েকটা জিনিস বলে দিই যে তিন ধরনের জন্ডিস কীভাবে ডিফারেন্সিয়েট করবো আমরা। সেটা হলো কিছু বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন আছে, কিছু কোশ্চেন আছে পেশেন্টের, যেমন যেগুলো হিমোলাইটিক জন্ডিস, হিমোলাইসিসের জন্য হয়, মানে ওগুলো অ্যাকচুয়ালি হিমোলাইটিক জন্ডিস না, হিমোলাইটিক জন্ডিস সাথে এনিমিয়া, কিন্তু হিমোলাইসিসের জন্য এনিমিয়া হয়। সো এইসব পেশেন্টের একটা টিপিক্যাল একটা ট্রায়াড পাওয়া যায়, কি এনিমিয়া, জন্ডিস অ্যান্ড স্প্লিনোমেগালি। যখন আমরা এনিমিয়া, জন্ডিস, স্প্লিনোমেগালি পেয়েছি একটা পেশেন্টের একই সাথে, তখন আমরা এটা মনে করি হিমোলাইসিস। দ্যাট মিনস এটা হিমোলাইটিক এনিমিয়া। যদি এনিমিয়া ক্লাসিফিকেশানে বলো, জন্ডিসের ক্লাসিফিকেশান বললে হিমোলাইটিক জন্ডিস বা প্রি হেপাটিক জন্ডিস। হেপাটোসেলুলার ক্ষেত্রে কী পাওয়া যাবে? পেশেন্টের হলো যেহেতু এখানে লিভার প্রবলেম, সো পেশেন্টের লিভার অ্যানলাস টেন্ডার থাকতে পারে। সো এখানে হলো প্রাইমারি প্যাথোলজি হলো লিভারের, ওকে। আর অবস্ট্রাকটিভ জন্ডিসও হলো বিলিয়ারি চ্যানেলের সমস্যা, তাই না? বিলিয়ারি চ্যানেলের সমস্যা, সেটার হলো
স্যাররা প্রথমে জিজ্ঞেস করে একটা পেশেন্টের জন্ডিস পাইছো, অবস্ট্রাকটিভ জন্ডিস কিনা বোঝার জন্য তুমি পেশেন্টকে একটা বা দুইটা কোশ্চেন করো। তখন পেইড দুইটা কোশ্চেন আছে যে আপনার ইচিং আছে কিনা, গা চুলকায় কিনা, ইচিং বা প্রুরাইটাস যেটাই বলো এটা আছে কিনা, এবং এটা জন্ডিসের কাছাকাছি সময় মানে একই সময় আরম্ভ হয়েছে কিনা। অনেক আগে থেকে দীর্ঘদিন আগে থেকে ইচিং থাকলে হবে না। সাধারণত অবস্ট্রাকটিভ জন্ডিসে প্রথম ইচিং ডেভেলপ করে, তার কয়েকদিনের মধ্যে জন্ডিসটা ডেভেলপ করে অলমোস্ট কাছাকাছি টাইমে বা সাইমালটেনিয়াসলি। এবং ইউরিনের কালার কি এবং স্টুলের কালার কি, ডার্ক ইউরিন এবং পেল স্টুল যদি পাওয়া যায় তাহলে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসের দিকে চলে যাই। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট অবস্ট্রাকটিভ জন্ডিসটা। যদি বলা হয় যে লিভারের একটা এনজাইম টেস্ট করে বোঝার জন্য এটা অবস্ট্রাকটিভ জন্ডিস কিনা, তাহলে অ্যালকালাইন ফসফেটেস এএলপি যদি বাড়ে কোনো ইনভেস্টিগেশনে, আমরা দেখবা হসপিটালে অনেক সময় একটা সিনারিও দেওয়া থাকবে, ওখানে দেখা যাবে যে পেশেন্টের এএলপি বাড়তি, ডায়াগনোসিস কি অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস হলো একটা কমন টার্ম, এটার আন্ডারে আবার অনেকগুলো ডায়াগনোসিস থাকে। সাধারণত অবস্ট্রাকটিভ জন্ডিসের কজগুলো কী কী, এটা অনেক কারণে হতে পারে। মোস্ট কমনলি দেখা যায় যে অবস্ট্রাকটিভ যে কজ থাকে হলো, এটার আরেকটা নাম কিন্তু সার্জিক্যাল জন্ডিস, যে কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস, এটা হলো মোস্ট কমন কজ। এছাড়া পেরিয়াম্পেলির কার্সিনোমা, কোলাঞ্জিও কার্সিনোমা, ইভেন পলিডোকোলিথিয়াসিস যদি হলো বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট যদি অবস্ট্রাকশন হয়ে যায় একেবারে, সেক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। এছাড়া বিলিয়ারি অ্যাসকারিয়াসিস আছে, বাচ্চাদের কোলিডোকাল সিস্ট, আদার্স কজ আছে, ওগুলো তো পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে আসতে পারে। তবে সবার আগে মাথা রাখতে হবে কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস, এটাই হলো মোস্ট কমন কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিসের মোস্ট কমন কজ। আর হেপাটোসেলুলার জন্ডিসের সাধারণত যেহেতু এটা প্রাইমারি প্যাথোলজি লিভারে, সো লিভার এনজাইমগুলো বাড়বে, পেশেন্টের লিভার এনজাইমগুলো বাড়বে, যেমন এসজিপিটি, এসজিওটি এগুলো বাড়বে। আর হিমোলাইটিক জন্ডিসে এসজিপিটি, এসজিওটি এবং এএলপি এগুলো নর্মাল থাকে। এরপর যদি আমরা ইউরিনে আসি, ইউরিন এবং স্টুলের ফাইন্ডিংসটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় ধরে এটা একদম ভালো করে পড়ে নিবা, বুঝে, তা না হলে কিন্তু সমস্যা হবে। যদি ইউরিন আমরা দেখি তাহলে ইউরিনে বিলিরুবিন, ইউরোবিলিনোজেন এবং বাইল সল্ট এই তিনটা ভাগে ভাগ করতে হয়। বিলিরুবিন লেভেলটা অ্যাবসেন্ট থাকবে হিমোলাইটিক জন্ডিসে, আর হেপাটোসেলুলারে ভেরিয়েবল থাকে, আর অবস্ট্রাকটিভ জন্ডিসে বিলিরুবিনটা প্রেজেন্ট থাকে। ইউরোবিলিনোজেনটার ক্ষেত্রে তার উল্টাটা, বিলিরুবিনে যেটা হয় ইউরোবিলিনোজেনে তার উল্টাটা, এখানে হিমোলাইটিক জন্ডিসে অনেক ইনক্রিজ থাকে আর অবস্ট্রাকটিভ জন্ডিসে ডিক্রিজ থাকে। হেপাটোসেলুলারে প্রেজেন্টও থাকতে পারে, অ্যাবসেন্টও থাকতে পারে। এবং বাইল সল্ট সাধারণত ইউরিনে অ্যাবসেন্ট থাকে, কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসে ইউরিনে বাইল সল্ট চলে আসে, এটা প্রেজেন্ট থাকে। দেন স্টুল এক্সামিনেশন, যদি নেকেড আই স্টুল দেখা হয় তাহলে হিমোলাইটিক জন্ডিসে স্টুলটা হলো ডার্ক স্টুল হয়, হেপাটোসেলুলারে নর্মাল হতে পারে অথবা পেল হতে পারে। আর অবস্ট্রাকটিভ জন্ডিসে কেমন হয়, পরীক্ষা একদম খুব কমনলি এটা জিজ্ঞেস করে স্টুল কেমন হয়, পেল, বাল্কি, হুইচ ফ্লোটস অন দ্য পেন, এরকম থাকবে এবং খুব অফেন্সিভ থাকে। আর স্টার্কোবিলিনোজেনের একটা হিসাব আছে, এটা হলো স্টুলে হিমোলাইটিক জন্ডিসে যেরকম ইউরোবিলিনোজেন বাড়ে এরকম স্টার্কোবিলিনোজেনও বাড়বে, আর হেপাটোসেলুলারের ভেরিয়েবল ফাইন্ডিংস আর অবস্ট্রাকটিভ জন্ডিসে ডিক্রিজড। সো এই পার্থক্যটা ভালো করে পড়ে নিবা, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে 3 ধরনের জন্ডিসের পার্থক্য। দেন এসআইটিস যদি জিজ্ঞেস করে ফার্স্টে তোমাকে ডেফিনিশন জিজ্ঞেস করতে পারে, ডিফাইন এসআইটিস, খুব সুন্দর করে ডেফিনিশনটা দিয়ে দেবে। এক্সেস অ্যাকুমুলেশন অফ ফ্রি ফ্লুইড ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। অনেক সময় ওই ফ্রি কথাটা বলা হয় না, এই জন্য স্যার রিমাইন্ড করে, হয় না ডেফিনিশন। ফ্লুইডটা ফ্রি হতে হবে, যদি অ্যানসিস্টেড হয় তাহলে ওটাকে কিন্তু এসআইটিস বলা হয় না। সো এক্সেস অ্যাকুমুলেশন বা নর্মাল অ্যাকুমুলেশন অফ ফ্রি ফ্লুইড ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, সেটাকে আমাদের কী বলা হয়, এসআইটিস। এসআইটিসকে আগে 2 ভাগে ভাগ করে তোমরা পড়তে, এক্সুরেটিভ, ট্রান্সুরেটিভ। 25 গ্রাম পার লিটারের কম যদি প্রোটিন থাকে তাহলে সেটা হলো ট্রান্সুরেটিভ, আর 25-এর বেশি থাকলে সেটাকে এক্সুরেটিভ বলে। এখন ওই ডেফিনেশনটা বাদ দিয়ে এখন নতুন একটা ডেফিনেশন নিয়ে আসছে, সেটাকে বলে সেগ, সেরাম অ্যালবুমিন অ্যাসিটিক গ্রেডিয়েন্ট। মানে আমাদের সেরামে কতটুকু অ্যালবুমিন আছে এটা থেকে অ্যাসিটিক ফ্লুইডে কতটুকু অ্যালবুমিন আছে এটা বিয়োগ করা হয়, বিয়োগ করে দেখা হয় লেভেলটা কত, এটা কি 1.1 এর বেশি নাকি কম। যদি 1.1 এর বেশি হয় তাহলে এটা দ্বারা বোঝা যায় যে এখানে পোর্টাল হাইপারটেনশনের জন্য এটা হয়েছে। প্যাথোলজি হলো পোর্টাল হাইপারটেনশন। এবার পোর্টাল হাইপারটেনশনের কজ অনেক কিছু দেবে, ক্রনিক লিভার ডিজিজ মোস্ট কমন কজ ওইটা। আর যদি কমে হয় তাহলে এটা নন পোর্টাল হাইপারটেনসিভ কজ। অ্যাসিটিসের যদি বলা হয়, জিজ্ঞেস করে সারা কমন 3টা কজ বলো, তাহলে তো আমরা জানি এটা সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন, এটা হলো মোস্ট কমন কজ। বা এক কথা বললে হেপাটিক সিরোসিস বা লিভার সিরোসিস। দেন সেকেন্ড, আমাদের দেশের জন্য যেহেতু টিউবারকুলোসিসটা অনেক কমন, পেরিটোনিয়াল টিবি সেকেন্ড কজ। থার্ড যদি বলা হয় তাহলে ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি উইথ পেরিটোনিয়াল সিডলিং। এই 3টা হলো মোস্ট কমন কজ অফ অ্যাসিটিস। তার মধ্যে একটা হলো ট্রান্সুরেটিভ, বাকি 2টা এক্সুরেটিভ। কোনটা ট্রান্সুরেটিভ, যেটাতে পোর্টাল হাইপারটেনশন ট্রান্সুরেটিভ এবং এটাতে সেগ লেভেল 1.1 এর বেশি হয়। আর বাকি 2টা এক্সুরেটিভ, ওগুলোতে সেগ লেভেল 1.1 এর নিচে থাকে।
তাহলে এসএটি জিনিসটা ভালোভাবে পড়তে হবে। অনেক সময় স্যাররা ক্লিনিক্যাল সিনারিও দিয়ে কোশ্চেন করে। একটা পেশেন্ট তোমার কাছে আসছে, ধরো একটা মেডিকেল স্টুডেন্ট তোমার কাছে আসছে, তার হলো গত 3-4 দিন যাবত একটু জ্বর ভাব, খুব বমি হচ্ছে, নশিয়া, এরপরে খুব ভমিটিং, এবং একটু এক্সামিনেশন করে তুমি একটু জন্ডিস পেলে, এবং পেশেন্ট একটু রাইট আপার অ্যাবডোমিনাল রিজন একটু টেন্ডারনেস বা ডিসকমফর্ট পেশেন্ট কমপ্লেন করলো। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? সো হিস্ট্রিটা শুনে, কিন্তু একটা শর্ট হিস্ট্রি, পেশেন্টের নোসে ভমিটিংটা অনেক বেশি এবং জন্ডিস আছে, এবং হলো রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন একটু টেন্ডার আছে। এক্সামিনেশন করে ধরো তুমি পালপেবল টেন্ডার লিভার পেলে বা অ্যানলার্জ পেলে, অ্যানলার্জ টেন্ডার লিভার পেলে, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? স্যার অনেক সময় এরকম ক্লিনিক্যাল সিনারিও দিয়ে জিজ্ঞেস করেন। তাহলে এটা ডায়াগনোসিস হবে একিউট হেপাটাইটিস, তাই না? এটা ডায়াগনোসিস হবে একিউট হেপাটাইটিস। সিমিলার সিনারিও, কাছাকাছি সিনারিও নিয়ে পেশেন্ট আসতে পারে, লিভার অ্যাবসেস নিয়ে আসতে পারে, কাছাকাছি সিনারিও। তো ডিফারেন্সিয়েট করা শিখতে হবে। লিভার অ্যাবসেসের পেশেন্টগুলো সাধারণত অনেক একিউট অনসেটে পেশেন্টের ফিভারটা অনেক বেশি থাকে, সে তুলনায় নৌসিয়া ভমিটিংটা ইউজুয়ালি কম থাকে এবং অনেক টেন্ডার থাকে পেশেন্টের। পেশেন্ট দেখা যায় ওখানে হাতই দিতে দেয় না। কিন্তু একিউট ভাইরাল হেপাটাইটিসে দেখা যায় পেশেন্টের ফিভারের চাইতে নৌসিয়া ভমিটিং এগুলো বেশি থাকে এবং জন্ডিসটা বেশি থাকে। কিন্তু লিভার অ্যাবসেসে জন্ডিসটা ইউজুয়ালি অ্যাবসেন্ট থাকে, কিন্তু একিউট ভাইরাল হেপাটাইটিসে জন্ডিসটা প্রেজেন্ট থাকবে। কাজেই এরকম একটা শর্ট হিস্ট্রি এরকম নিয়ে আসছে, দুইটা ডায়াগনোসিস মাথায় রাখতে হবে। কোন ক্ষেত্রে একিউট হেপাটাইটিস আর কোন ক্ষেত্রে লিভার অ্যাবসেস বলবো। একটাতে ফিভার বেশি কমন, একটাতে নৌসিয়া ভমিটিং বেশি কমন, একটাতে জন্ডিস বেশি কমন। সো এটাতে ডিফারেন্সিয়েট করতে হবে। সো একিউট হেপাটাইটিসে নৌসিয়া ভমিটিং বেশি থাকবে, ফিভার কম থাকবে, জন্ডিস বেশি থাকবে। লিভার অ্যাবসেসে ফিভার বেশি থাকবে, নৌসিয়া ভমিটিং কম থাকবে, জন্ডিস সাধারণত থাকে না, রেয়ারলি থাকলে সামান্য থাকতে পারে। এবং দুইটার ক্ষেত্রে এক্সামিনেশন ক্ষেত্রে অ্যানলার্জ টেন্ডার লিভার পাওয়া যাবে। অ্যানলার্জ টেন্ডার লিভারের ডিফারেন্সিয়ালসগুলো তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যে অ্যানলার্জ টেন্ডার লিভারের ডিফারেন্সিয়ালসগুলো কি কি। একিউট হেপাটাইটিস, লিভার অ্যাবসেস, হার্ট ফেলিওরের জন্য হতে পারে, প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমার জন্য হতে পারে, ইভেন ল্যাপ্টোস্পাইরোসিসও হতে পারে, পার্শিয়ারি সিনড্রোম এগুলোতে হতে পারে। কিন্তু মোস্ট কমন দুইটা কজ বা তিনটা কজ যদি বলে মোস্ট কমন, তাহলে বলতে হবে একিউট হেপাটাইটিস, লিভার অ্যাবসেস, প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা। এরপর যদি জিজ্ঞেস করে হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওরে অ্যানলার্জ টেন্ডার লিভার হতে পারে। তাহলে একিউট হেপাটাইটিস। এখন একিউট হেপাটাইটিস আমি বারবার একবার কিন্তু খেয়াল করো, দেখো আমি একবার একিউট হেপাটাইটিস বলছি, আরেকবার অনেক সময় একিউট ভাইরাল হেপাটাইটিস বলছি। আসলে এমবিবিএস লেভেলে দুইটা টার্মকে সারা সিনোনিমাস হিসেবে নিয়ে থাকেন, কারণ একিউট হেপাটাইটিসের আমাদের দেশের প্রেক্ষিতে মোস্ট কমন কজ হলো ভাইরাল কজ। তখনই জিজ্ঞেস করে যে একিউট হেপাটাইটিসের কজ কী কী মোস্ট কমন, এগুলো স্যার ভাইরাল হতে পারে আমাদের দেশের প্রেক্ষিতে, আমাদের দেশে ভাইরাল। আর বিদেশে দেখা যায় ড্রাগ ইন্ডুসড বেশি, যেমন প্যারাসিটামল ড্রাগটা বেশি কমন ওদের দেশে। এছাড়া আরও অন্যান্য ড্রাগ দিয়ে হতে পারে, যেমন টিবি হওয়ার পর যে আমরা এন্টিটিবি ড্রাগগুলো দিয়ে থাকি, ওগুলোর সাইড এফেক্টে পড়ে দেখো প্রায় প্রতিটারই কি হেপাটাইটিস আছে। কিন্তু সবচেয়ে বেশি হলো রিফাম্পিসিন মোস্ট কমন, দেন আইসোনিয়াজাইড, আর পাইরাজিনামাইড একটু আনকমন, বাট পাইরাজিনামাইড হেপাটাইটিস করলে খুব সিভিয়ার দেখা যায় করে। এছাড়া এখন এমফিটামিনের অনেক প্রভাব তোমরা জানো, এমডিএমএ বা এক্সটিসি এবং হার্বাল ড্রাগ দিয়েও হতে পারে। এগুলো হলো মোস্ট কমন কজ অফ একিউট হেপাটাইটিস। সো আমাদের দেশের প্রেক্ষিতে মোস্ট কমন কজ হলো ভাইরাল। এরপরে নেক্সট কোশ্চেন আসবে যে কোন কোন ভাইরাস একিউট হেপাটাইটিস করে। ঠিক আছে, হেপাটাইটিক আমরা জানি হেপাটোট্রপিক ভাইরাস তো 5টা আছে, হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, তাই না? এর মধ্যে কোনটা একিউট করে, কোনটা ক্রনিক করে? হেপাটাইটিস এ, বি এবং ই, সাধারণত এই তিনটা একিউট ইনফেকশন করে, মাথায় রাখতে হবে। এ, বি, ই। ই এর একটা স্পেশালিটি আছে, এটা আবার প্রেগনেন্ট উইমেনদের বেশি করে, এবং সেক্ষেত্রে এটা শুধু একিউট হেপাটাইটিস না, এরপরে একিউট লিভার ফেলিউরও করতে পারে, এবং এটার মর্টালিটি রেট কিন্তু অনেক বেশি, এবং এটা কিন্তু খুব খারাপ ই ভাইরাস দিয়ে হলে। ই দুইটাই ফিকোরাল রুট দিয়ে ট্রান্সমিশন হয়, আর বিটা বেশি ভার্টিক্যাল ট্রান্সমিশন। দ্যাট মিনস যদি মাদার এসবিএসএসি পজিটিভ থাকে তাহলে বাচ্চারও হতে পারে। কাজে এ, বি, ই এই তিনটা বলবে একিউট ইনফেকশন। তখন স্যার জিজ্ঞেস করতে পারে তাহলে বলো কোনটা ক্রনিক করে। তাহলে ক্রনিক বি ক্রনিকও যাবে, সি আসবে, আর ডি আসবে উইথ বি যদি থাকে তাহলে ডিও ক্রনিক ইনফেকশন করতে পারে। আমরা জানি ডি একটা ডিফেক্টিভ ভাইরাস, আর একটা নাম ডেল্টা ভাইরাস। এটা হলো যদি কারো বি থাকে তাহলে ডি তার ক্রনিক হেপাটাইটিস করতে পারে, আদারওয়াইজ ইউজুয়ালি সে নিজে থেকে করতে পারে না। কাজে একিউট ইনফেকশন করে এ, বি, ই, আর ক্রনিক করে বি, সি, ডি। এটা খুব কমন কোশ্চেন, সারা জিজ্ঞেস করতে চাই। রুট অফ ট্রান্সমিশনগুলো জেনে নিতে হবে। সির রুট অফ ট্রান্সমিশন কি? বেশিরভাগই হলো ব্লাড প্রোডাক্ট। ওকে, ব্লাড প্রোডাক্ট দিয়ে বেশি আমাদের ট্রান্সমিশন হয়, এটা একজন থেকে আরেকজনে।
এছাড়া আরও ট্রান্সমিশন ইয়েগুলো আছে, ওগুলো তোমরা জাস্ট বই থেকে দেখে নিও। ভাইভাতে অনেক সময় স্যাররা দেখে স্পেসিফিক একটা কোশ্চেন শুনতে চাই আর কি। কাজে একিউট হ্যাপাটাইটিস বা একিউট ভাইরাল হ্যাপাটাইটিস এটা তোমার প্রথম কোশ্চেন থাকতে পারে। আরেকটা ক্লিনিক্যাল সিনারিও দিই। একটা পেশেন্ট আসছে 5-7 দিনের জ্বর নিয়ে, খুব হাই গ্রেড ফিভার, একদম সুইঙ্গিং রাইজ অফ টেম্পারেচার উইথ সোয়েটিং, এবং পেশেন্টের রাইট মানে অ্যাবডোমিনাল পেইন আছে। তুমি এক্সামিনেশন করে পেইনটা পাইলে হলো রাইট আপার কোয়াড্রেন্টে, এবং লিভার পালপেবল এবং টেন্ডার। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? তাহলে এটার ক্ষেত্রে ডায়াগনোসিস বলতে হবে যে স্যার মাই ডায়াগনোসিস ইজ লিভার অ্যাবসেস, এটা একটা জিজ্ঞেস করতে পারে। তখন স্যারা জিজ্ঞেস করতে পারে যে লিভার অ্যাবসেস কী কী আছে, এভাবে সাধারণত ভিতরের দিকে ঢুকে আর কি। তখন তুমি বলবে যে স্যার পায়োজেনিক হতে পারে এবং এমিবিক হতে পারে। অনেক সময় স্যারা জানতে চায় যে লিভার অ্যাবসেসের মতোই আরেকটা জিনিস আছে, ওইটার নাম কি? হাইড্রেটেড সিস্ট। লিভারে যে হাইড্রেটেড সিস্ট হয় ওইটারও কখনো কখনো প্রেজেন্টেশন লিভার অ্যাবসেসের মতো হতে পারে। সাধারণত এটা এসিমটোমেটিক থাকে, শুধু প্রেশার সিমটম নিয়ে আসে, এরকম ফিভার বা এরকম নিয়ে আসে না, কিন্তু এটিপিক্যাল আসতে পারে। ওটা থার্ড একটা অপশন রাখবে। তোমরা মেনলি দুইটা আনসার দেবে, এমিবিক এবং হলো পায়োজেনিক, এই দুইটাই হলো কমন। আমাদের দেশের প্রেক্ষিতে এমিবিকটা অনেক কমন, যেহেতু আমাদের দেশে একটু আনহাইজেনিক কন্ডিশন, অনেকে বাইরে খাওয়া দাওয়া করে, সো এটা অনেক কমন। সো যদি জিজ্ঞেস করে যে তুমি পায়োজেনিক এবং এমিবিক কীভাবে ডিফারেন্সিয়েট করবে, যে ক্লিনিক্যালি এটা বোঝা যাবে কিনা, তখন বলো স্যার জি স্যার কিছু ক্লিনিক্যাল পয়েন্টার আছে যার মাধ্যমে আমরা দুইটা ডিফারেন্সিয়েট করতে পারি। যেমন এমিবিকের যেটা, এটা যেমন এটা তো ইন্টেস্টাইনাল এমিবিএসিস হয়, তারপর অনেক সময় হ্যাপাটিক এমিবিএসিস বা হ্যাপাটিক অ্যাবসেস হয়। সো সেক্ষেত্রে ইন্টেস্টাইনাল আগে থেকে তার পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন এবং ডায়রিয়ার হিস্ট্রি থাকতে পারে। তবে দেখা গেছে যে 50% কেসে ডায়রিয়ার হিস্ট্রি অ্যাবসেন্ট থাকে। সো হিস্ট্রি অফ ডায়রিয়া মানে ইন্টেস্টাইনাল এমিবিএসিসের একটা হিস্ট্রি থাকতে পারে। দেন এমিবিকে ফিভার থাকে, সোয়েটিং থাকে, তবে সিস্টেমিক সাইন সিমটমগুলো পেশেন্টের কম থাকে, মানে এক্ষেত্রে পেশেন্ট নট সো আনওয়েল আর কি। সিস্টেমিক সাইন সিমটম দেন ফিভার অ্যান্ড সোয়েটিং উইদাউট সিস্টেমিক সাইন সিমটমস, সেটা হলো এমিবিক লিভার অ্যাবসেস যেটা। আর যেটা পায়োজেনিক, এটার ক্ষেত্রে ফিভারটা সাধারণত খুব হাই গ্রেড হয়, একদম চিলস অ্যান্ড রাইগর থাকে। এমিবিকে সাধারণত ফিভার থাকে উইদাউট চিলস অ্যান্ড রাইগর, শুধু সোয়েটিংটার কথা বইতে বলা আছে। কিন্তু পায়োজেনিকে ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর, এটার ক্ষেত্রে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। এবং পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন হুইচ মে বি রেডিয়েট টু দ্য রাইট শোল্ডার, এই অ্যাবডোমিনাল পেইন হুইচ মে রেডিয়েট টু রাইট শোল্ডার এটা এমিবিকও থাকতে পারে। এবং দুইটার ক্ষেত্রে টেন্ডার হ্যাপাটোমেগালি থাকতে পারে, মাইল্ড জন্ডিস থাকতে পারে, এগুলো লক্ষণ। কিন্তু মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো যে ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর, ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর বললে মনে করতে হবে যেটা পায়োজেনিক হওয়ার পসিবিলিটি বেশি। আর ফিভার মাইল্ড টু মডারেট, নট সো সিভিয়ার, এবং চিলস অ্যান্ড রাইগর নেই, পেশেন্টের সিস্টেমিক সাইন সিমটম কম, সেক্ষেত্রে আমরা এমিবিকটা মনে করবো। এবং পেশেন্টের যদি প্রিভিয়াস হিস্ট্রি অফ ডায়রিয়া থাকে, কাছে এই দুইটা আমরা ক্লিনিক্যালি ভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। কনফার্ম করবো কীভাবে? ইনভেস্টিগেশনের মাধ্যমে। অনেকগুলো ইনভেস্টিগেশন বইতে আছে, আমি একটা বলে দিই তোমাদেরকে। আমরা যে ইনভেস্টিগেশনটা করি সবার আগে হলো একটা পেটের আলট্রাসোনোগ্রাম করি, আলট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম। এটার ক্ষেত্রে কী পাবো? এবং আলট্রাসোনোগ্রাম করে অ্যাবসেস কেভিটি পাবো, এবং এটা পরে অ্যাসপিরেশন করতে হয়। আলট্রাসোনোগ্রামের অ্যাসপিরেশন যদি পায়োজেনিক হয় তাহলে ফ্র্যাঙ্ক পাস পাওয়া যাবে। পাসের কালার কি ইউজুয়ালি ইয়েলো হয়, ইয়েলো দেখলে আমি বুঝি যেটা পাস। আর যদি এমিবিক হয় তাহলে যদি আমরা অ্যাসপিরেট করি তাহলে চকলেট ব্রাউন কালার একটা অ্যাসপিরেট আসে, যেটার আরেকটা নাম বলা হয় অ্যাঙ্কোভি সস। অ্যাঙ্কোভি সস আমাদের ঢাকা মেডিকেলে কিছু স্যার ক্লাস নিয়ে থাকেন, পরীক্ষা নিয়ে থাকেন, যেমন প্রফেসর হাফিজ স্যার, বর্তমানে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। উনি অনেক সময় জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ অ্যাঙ্কোভি সস, এটা কী? অ্যাঙ্কোভি হলো, আমি বলে রাখি এটা বইতে নেই, বইয়ের বাইরে, এটা একটা ফিশ, ছোট ছোট মাছ। এটা মেডিটেরেনিয়ান সি মানে ভূমধ্যসাগরে পাওয়া যায়, এবং এটা অনেক পাওয়া যায়। তো অনেক সময় এটা ওরা করে কি সস বানিয়ে রাখে খাওয়ার জন্য। ওই সসের কালারটা হলো চকলেট ব্রাউন কালার। এটা একটা ফিশ, স্যার অনেক সময় জানতে চান যে জিনিসটাকে জাস্ট এমনি চেক করার জন্য, এটা পরীক্ষার অন্য কোনো কিছু সাথে রিলেটেড না। সো অ্যাঙ্কোভি সস কালার এটা পাওয়া যায় এমিবিকে। ওকে, এছাড়া আদার্স ইনভেস্টিগেশন আছে, ওগুলো তোমরা বই থেকে দেখে নিলে পারবে। আরেকটা অনেক সময় কোশ্চেন করেন যে লিভার অ্যাবসেস কি চেস্ট এক্সরে করে ডায়াগনোসিস করা সম্ভব কিনা। আসলে এখানে একটা পয়েন্টার থাকে, চেস্ট এক্সরে করলে রাইট হিমি ডায়াফ্রামটা এলিভেটেড থাকে। যেহেতু যদি লিভার অ্যাবসেসটা সাধারণত লিভারের রাইট লোবে হয়ে থাকে, এবং এমইবিকে সাধারণত সিঙ্গেল, পায়োজেনিকে মাল্টিপল হতে পারে, তো সেক্ষেত্রে একটু প্লুরিসি হয়ে থাকে। অনেক সময় প্লুরেটিক চেস্ট পেনের জন্য রাইট হিমি ডায়াফ্রামটা এলিভেটেড থাকতে পারে, রাইট লাঙে কলাপস থাকতে পারে, এবং রাইট সাইডে একটু প্লুরাল ইফিউশন থাকতে পারে। এবং যদি আমরা এই জায়গাটা নেকেডাই এক্সামিনেশন করার চেস্ট,
তাহলে যে দিকে লিভার অ্যাবসেস থাকে এই জায়গাটা একটু সোলেন থাকে রাইট সাইডের চেস্টটা, ওকে, এবং এই জায়গায় ডাল থাকে, যদি পারকাশন করা হয় তাহলে ডাল থাকে চেস্টে, ওকে। এটা যদি জানতে চায় সাধারণত জিজ্ঞেস করে না, জাস্ট জেনে রাখা আর কি। ট্রিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, লিভার অ্যাবসেসের ট্রিটমেন্ট স্যাররা খুব জিজ্ঞেস করে থাকেন কিন্তু, যে লিভার অ্যাবসেসের ট্রিটমেন্টটা সুন্দরভাবে বলো আমাদেরকে। সো আমি 3টারে ট্রিটমেন্ট বলে দিই। যদি পারাইজেনিক হয় আমরা আইভি অ্যান্টিবায়োটিক দিব। ডেভিডসন লিখছে 3টে অ্যান্টিবায়োটিক, এমপিসিলিন প্লাস জেন্টামিসিন প্লাস মেট্রোনিডাজল আইভি দেওয়া হয়। কতদিন দিবে এটা ডেভিডসন আসলে স্পেসিফিক্যালি লেখা নাই, অন্যান্য বইতে লেখা আছে 3 উইকস টু 6 উইকস এরকম লেখা আছে, তবে স্পেসিফাই করে নাই। তোমরা 4 উইকস বলে দিলে সমস্যা নেই। সারা 4 উইকস সারা অনেক সময় পরীক্ষা হলে নিয়ে থাকেন আনসারটা, যে একটু লং টার্ম দেওয়া হয়। আর যদি এমিবিক হয় তাহলে এমিবিক লিভার অ্যাবসেসের ট্রিটমেন্ট হলো এটা জানো ট্রিটমেন্ট মেট্রোনিডাজল, তবে একটু হাই ডোজে দিতে হয় 800 মিলিগ্রাম 3 টাইমস ডেইলি 10 days, followed by diloxanate furoate or paromomycin 500 মিলিগ্রাম 3 days daily for 10 days. দ্যাট মিনস প্রথম 10 দিন মেট্রোনিডাজল দেওয়া হয়, পরের 10 দিন ডাইলক্সানেট ফুরোয়েট অথবা প্যারোমোমাইসিন দেওয়া হয়, ওকে। এটা ডোজটা কিন্তু লাগবে, পরীক্ষায় জিজ্ঞেস করে কিন্তু। দেন যদি হাইড্রেটেড সিস্ট হয়, হাইড্রেটেড সিস্টে সাধারণত এসিমটোমেটিক থাকে, মানে পেশেন্ট আলট্রাসোনোগ্রাম করতে গিয়ে বা আদার্স ইনভেস্টিগেশন করতে গিয়ে ইনসিডেন্টাল অনেক সময় ডায়াগনোসিস হয়, অথবা প্রেশার সিমটম নিয়ে আসতে পারে, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে পেইন অ্যান্ড টেন্ডারনেস নিয়ে আসতে পারে, এগুলো নিয়ে আসতে পারে। যদি এটারও ডায়াগনোসিস আলট্রাসোনোগ্রাম করলে, আলট্রাসোনোগ্রামে একটা সিস্টের ভিতরে ডটার সিস্ট পাওয়া যায়। স্যার এটা জিজ্ঞেস করে এটা কী ডায়াগনোস, ডটার সিস্ট থাকে, এটাকে বলা হয় ওয়াটার লিলি সাইন। আলট্রাসোনোগ্রাফিক একটা ফাইন্ডিংস এর নাম ওয়াটার লিলি সাইন, এবং এগুলো ইকোজেনিক ডেবরিস থাকতে পারে। ট্রিটমেন্ট কি? এলবেন্ডাজল 400 মিলিগ্রাম 2 টাইমস ডেইলি, মিনিমাম 3 মান্থস। কোনো বইতে 6 মান্থের কথা বলা আছে, ডেভিডসনে 3 মান্থস বলেছে, এটা বললে হবে। এছাড়া আরও ট্রিটমেন্ট অপশন আছে। পেয়ার থেরাপি বলতে একটা জিনিস আছে, এটা জিজ্ঞেস করে হোয়াট ইজ পেয়ার থেরাপি। PAIR, P ফর পারকিউরিনিয়াস পাংচার, A ফর অ্যাসপিরেশন, I ফর ইনজেকশন অফ স্কোলিসাইডাল এজেন্ট, অ্যান্ড R ফর রিঅ্যাসপিরেশন। আচ্ছা, পেয়ার থেরাপির এটা পূর্ণরূপটা সারা জিজ্ঞেস করে থাকেন। এছাড়া সার্জিক্যাল এক্সিশন ইজ দ্য মেন ট্রিটমেন্ট, তবে সার্জিক্যাল এক্সিশনটা এমনভাবে করতে হয় যাতে সিস্ট কেভিটির ভিতরে যে ফ্লুইডটা থাকে ওইটা হাইলি অ্যালার্জিক রিয়েকশন করে, ওটা যাতে স্পিলেজ না হয় এভাবে করতে হয়, এবং খুব কেয়ারফুলি সার্জিক্যাল এক্সিশন করতে হয়। পায়োজেনিক এবং এমিবিক লিভার অ্যাবসেস সার্জারির ইন্ডিকেশন আছে যদি এটা মেডিকেল থেরাপিতে পেশেন্ট ইমপ্রুভ না করে, অথবা সিস্টের সাইজ, অ্যাবসেসের সাইজ যদি বড় হয়, ওরা একটা রেঞ্জ দিছে, যদি মোর দেন 5 সেন্টিমিটার হয় তাহলে অনেক সময় সার্জিক্যাল এক্সিশন দরকার হতে পারে। কাজে এই হলো লিভার অ্যাবসেস সম্বন্ধিত কথাবার্তা। এটা পরীক্ষা খুব জিজ্ঞেস করে, এটা খুব ভালোভাবে করে নিতে হবে। দেন চলে আসো আরেকটা ক্লিনিক্যাল সিনারিও দিয়ে তোমাদেরকে। একটা পেশেন্ট তোমার কাছে আসছে, তার রিলেটিভ একটা পেশেন্টকে তোমার কাছে নিয়ে আসছে। পেশেন্টকে জিজ্ঞেস করলো আপনার নাম কি, পেশেন্ট এলোমেলো কথা বলে, একটা জিজ্ঞেস করলো আরেকটা করলে, দ্যাট মিনস পেশেন্ট গ্রসলি ডিসওরিয়েন্টেড আছে। তুমি পেশেন্ট পার্টিকে জিজ্ঞেস করলো ওনার কী সমস্যা, বললো যে পেশেন্ট তো গত 2 দিন যাবত এলোমেলো কথা বলছে। তো তুমি দেখলা যে পেশেন্টের একটু এক্সামিনেশন করলে জন্ডিস পেয়েছে, তখন জিজ্ঞেস করলো পেশেন্টের তো জন্ডিস আছে কতদিন যাবত, তো ওরা বললো যে জন্ডিসটা ছিল হয়তো 2-3 সপ্তাহ যাবত এরকম আছে। পেশেন্টের আগে কখনো লিভারের সমস্যা ছিল ওদের জানা মতে নাই, অনেক হয়তো কিছু ইনভেস্টিগেশনও দেখলে যে আগে কখনো লিভারের কোনো সমস্যা ওনার জানা মতে নেই। এরকম একটা পেশেন্ট আসলো। আরেকটা পেশেন্ট আসলো সেম ধরনের সিনারিও নিয়ে, এবং পেশেন্টের আগে থেকে লিভারের সমস্যা আছে ওনারা জানেন যে ওনার পেশেন্টের ক্রনিক লিভার ডিজিজ আছে বা লিভার একটা প্রবলেম আছে। তাহলে কোনটার ক্ষেত্রে কী ডায়াগনোসিস বলবে? প্রথম পেশেন্ট কোনো প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ নেই, তার 2 সপ্তাহ আগে থেকে জন্ডিস, এই মুহূর্তে পেশেন্ট গ্রস ডিসওরিয়েন্টেশন নিয়ে আসছে। আরেকটা পেশেন্ট আগে থেকে তার লিভারের সমস্যা, তার কয়েকবার অ্যাসাইটিস হয়েছিল, বিভিন্ন সময় পেশেন্ট হসপিটালে ভর্তি ছিল, এখন নিয়ে আসছে, এখন উনি গ্রস ডিসওরিয়েন্টেশন, উনি নিজের নাম, উনি কোথায় আছেন, আজকে কী বার, টাইম, প্লেস, পারসন, এগুলো উনি বলতে পারছেন না, দ্যাট মিনস গ্রসলি ডিসওরিয়েন্টেড। তাহলে কোনটার ক্ষেত্রে কী ডায়াগনোসিস বলবে? প্রথম যেটা বললাম উইদাউট এনি প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ, এটার ক্ষেত্রে তোমরা ডায়াগনোসিস বলবে একিউট লিভার ফেলিওর। আর যেটা পরেরটা বললাম যেটাতে প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ আছে, এটার ক্ষেত্রে বলবে হেপাটিক এনকেফালোপ্যাথি। কাজে হোয়াট ইজ একিউট লিভার ফেলিওর? একিউট লিভার ফেলিওর এটা হলো পেশেন্টের যখন জন্ডিস হবে, দ্যাট মিনস প্রিসিপিটেটিং যে প্রথম ইলনেস নেই, এটার 8 সপ্তাহের মধ্যে যদি পেশেন্টের এনকেফালোপ্যাথি টাইপের কোনো সিমটম, দ্যাট মিনস সেরেব্রাল সিমটম নিয়ে আসে উইদিন 8 উইকস,
তাহলে সেটাকে বলে একিউট লিভার ফেলিওর, এবং ব্যাকগ্রাউন্ডে কোনো প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ থাকা যাবে না। ওকে, যদিও 8 উইকস প্রথম ডেফিনেশন বলছে, তোমরা ডেভিডসনে দেখবা যে ওরা এই টাইম ডিউরেশনটা নিয়ে টেক্সট বুকেই একটু কনফিউশন আছে। একিউট লিভার ফেলিওরকে আবার ওরা 3টা ভাগে ভাগ করেছে, হাইপার একিউট, একিউট এবং সাব একিউট। সাব একিউটে ওরা আবার হাইপার একিউট মানে 7 দিনের মধ্যে, পরেরটা হলো 1 উইক টু 4 উইক, মানে যেটা একিউট, আর যেটা সাব একিউট সেটা 4 উইক টু 12 উইক পর্যন্ত নিয়ে গেছে। দ্যাট মিনস ডেফিনেশনে বলছে 8 উইক, কিন্তু যখন এটা সাব একিউটটাকে ওরা নিয়ে আসে তখন 12 উইক পর্যন্ত চলে গেছে। দ্যাট মিনস 12 উইক মিনস 3 মাস প্রায়, তাই না? আবার যদি কোনো লিভার ডিজিজ 6 মাসের বেশি থাকে তাহলে সেটাকে বলে ক্রনিক লিভার ডিজিজ। কিন্তু 3 মাস থেকে 6 মাস এর মাঝখানে যদি কোনো ডিউরেশন হয় কোনো ডিজিজের, ওটাকে কি একিউট, সাব একিউট নাকি ক্রনিক লিভার ডিজিজে ফেলবে, ওটা কিন্তু আমাদের বইতে উল্লেখ নাই। কাজে এরকম কোনো সিনারিও দিয়ে তোমাদের আশা করি বিপদে ফেলবে না। ওকে, কাজে খেয়াল রাখবে 8 সপ্তাহ বা সর্বোচ্চ 12 সপ্তাহের মধ্যে জন্ডিস এপিয়ার করার পরে যদি পেশেন্টের এনকেফালোপ্যাথি টাইপের সিমটম ডেভেলপ করে তাহলে তুমি এটাকে একিউট লিভার ফেলিউর বলতে পারবা। প্রেজেন্টেশনটা হেপাটিক এনকেফালোপ্যাথি, একিউট লিভার ফেলিউরের কার্ডিনাল প্রেজেন্টেশনটা হেপাটিক এনকেফালোপ্যাথি, বাট ডায়াগনোসিস ইজ একিউট লিভার ফেলিউর। আর পেশেন্টের আগে থেকে লিভারে ইনজুরি আছে, কোনো প্রবলেম আছে, পেশেন্টের আগে অ্যাসিডিস ছিল, ক্রনিক লিভার ডিজিজ ছিল, কয়েকবার হসপিটালে ভর্তি ছিল, এই মুহূর্তে পেশেন্ট ডিসওরিয়েন্টেশন নিয়ে আসে, এই ক্ষেত্রে একিউট লিভার ফেলিউর বলা যাবে না। যদিও এটা একিউট একটা প্রেজেন্টেশন, এই ক্ষেত্রে বলবে যে স্যার ডায়াগনোসিস ইজ হেপাটিক এনকেফালোপ্যাথি। এরকম ক্লিনিক্যাল সিনারিও দিয়ে কিন্তু এটা খুব মানে কমনলি কোশ্চেন করা হয়। তাহলে আমরা এটা বুঝে ফেললাম জিনিসটা কি একিউট লিভার ফেলিওর এবং ইয়ে কি। তো হেপাটিক এনকেফালোপ্যাথিতে একটা পেশেন্টের গ্রেডিং করতে হয় কিন্তু, যে এটা কোন গ্রেডে আছে। 4টা গ্রেড আছে, গ্রেড 1, 2, 3, 4। বইতে দেখবা যে প্রতিটা গ্রেডের অনেকগুলা ডেসক্রিপশন আছে, যে এটার এই থাকে ওই থাকে, 4-5টা করে কথা আছে। এত কথা অ্যাকচুয়ালি পরীক্ষা হলে মনে রাখা যায় না, আমরা 1-2টা কথা দিয়ে একটু মনে রাখার চেষ্টা করি। আমি একটু হিন্টস দিয়ে দিই। গ্রেড 1 যেটা, এখানে আমরা বলি যে পেশেন্টের হলো প্রথম পুয়ার কনসেন্ট্রেশন হয়, কনসেন্ট্রেশনটা কমে যায়। এই কথাটা বোঝা কষ্টকর, আর একটু সুন্দর করে বুঝিয়ে দেয়, সেটা হলো অল্টার্ড স্লিপ প্যাটার্ন। মানে আমরা অনেক সময় জিজ্ঞেস করি পেশেন্ট রাতে ঠিকমতো ঘুমায় কিনা, বলছে ওরা কি না রাতে তো ঘুমায় না, চিল্লাচিল্লি করে, মানে অল্টার্ড স্লিপ প্যাটার্ন। সে দিনের বেলা দেখা যাচ্ছে ঘুমাচ্ছে কিন্তু রাতের বেলা ঠিকমতো ঘুমাচ্ছে না। সো অল্টার্ড স্লিপ প্যাটার্ন, এটা হলো গ্রেড 1-এ কার্ডিনাল একটা সাইন। গ্রেড 2-তে পেশেন্ট ড্রাউজি হয়ে যায়, মানে 1 নম্বরে স্লিপ প্যাটার্ন অল্টার্ড হয়ে যায়, 2 নম্বরে হলো পেশেন্ট ড্রাউজি হয়ে যায়। কিন্তু পেশেন্টকে ডাক দিলে পেশেন্ট শুনতে পারে, পেশেন্ট সব কথা বলতে পারে, পেশেন্ট রেসপন্স করে। আমরা যদি বলি যে আপনার নাম কি, সে বলতে পারে, তার সে কোথায় আছে। দ্যাট মিনস পেশেন্ট নট ডিসওরিয়েন্টেড। আর যেটা গ্রেড 3, এই ক্ষেত্রে পেশেন্টের কিন্তু গ্রস ডিসওরিয়েন্টেশন থাকে। ওকে, এবং এই ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট কমান্ড ফলো করতে পারে না। আর যেটা 4 নম্বর, এক্ষেত্রে পেশেন্ট মেবি আনকনশাস, এবং পেশেন্টের যদি আমরা কোনো স্টিমুলাই দিই, ভয়েস অথবা পেইনফুল স্টিমুলাই, এগুলো অ্যাবসেন্ট থাকার সম্ভাবনা বেশি। সো পেশেন্ট আনকনশাস থাকতে পারে। এখন হেপাটিক এনকেফালোপ্যাথি বা একিউট লিভার ফেলিওর যদি আমরা বলি, স্যার যদি জিজ্ঞেস করে 2টা ক্লিনিক্যাল এক্সামিনেশন বেডসাইড করে বলো যে পেশেন্টের এনকেফালোপ্যাথি আছে কিনা বা একিউট লিভার ফেলিওর আছে কিনা, তখন কি করতে হবে? একটা আমরা দেখি হলো ফ্ল্যাপিং ট্রেমর। হাত আমরা বলি যে হাত সামনের দিকে এভাবে নিয়ে আসেন, একদম আঙুলগুলো ফাঁক করে বা টান টান করে রাখেন। ওকে, ফ্ল্যাপিং ট্রেমরে কী হয়? পেশেন্টের অল্টারনেটিভ ফ্লেকশন এক্সটেনশন মুভমেন্ট অফ দ্য রিডজ জয়েন্ট উইথ আলনার ডেভিয়েশন। ওকে, পেশেন্ট এক্সটেন্ডেড পোস্চারটাকে মেনটেন করতে পারে না। ওকে, এটা একটা। আর আমরা কী করি? প্ল্যান্টার এক্সামিনেশন করি, প্ল্যান্টার রেসপন্স দেখি। যদি বাইল্যাটারাল প্ল্যান্টার এক্সটেন্সর পাওয়া যায় তাহলে এটা বোঝা যাবে যে পেশেন্ট এনকেফালোপ্যাথিতে আছে। বাইল্যাটারাল হতে হবে, কিন্তু ইউনিল্যাটারাল হলে হবে না। ওকে, ইউনিল্যাটারাল হলে এটা ফোকাল হয়ে যাবে, বাইল্যাটারাল হতে পারে, এটা গ্লোবাল চেঞ্জ কিন্তু। ওকে, কাজেই 2টা এক্সামিনেশন বলে দিলাম, যে একিউট লিভার ফেলিওর বা হেপাটিক এনকেফালোপ্যাথি বোঝার জন্য একটা পেশেন্টের ফ্ল্যাপিং ট্রেমর দেখতে হবে, আর একটা হলো পেশেন্টের প্ল্যান্টার রেসপন্স দেখতে হবে। এই 2টা এক্সামিনেশন বেডসাইডে এক্সামিনেশন করতে হবে। ট্রিটমেন্ট জিজ্ঞেস করতে পারে, এগুলো ট্রিটমেন্ট কি, বা হেপাটিক এনকেফালোপ্যাথি একটা ক্রনিক লিভার ডিজিজ পেশেন্ট, সে বাসায় ছিল, অন ট্রিটমেন্ট আছে, সে তো ভালোই আছে, হঠাৎ করে কেন খারাপ হয়ে গেল? তো কজ কি? তো এরকম এটাকে বলে প্রিডিসপোজিং বা প্রিসিপিটেটিং ফ্যাক্টর। অনেক সময় স্যাররা প্রিসিপিটেটিং ফ্যাক্টর বলে না, স্যার বলে যে সিএলডি রোগী হঠাৎ করে খারাপ হয়ে গেল, তোমার কাছে এনকেফালোপ্যাথি নিয়ে আসতে পারে। কী কারণে নিয়ে আসতে পারে? তো এখানে কিছু কজ আছে বা প্রিসিপিটেটিং ফ্যাক্টর আছে, এগুলো একটু মুখস্থ করতে হবে। যেমন কনস্টিপেশন, তারপর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেমন হাইপোক্যালেমিয়া, পেশেন্ট ডায়াবেটিক্স নিয়েছে কিনা, কিছু ড্রাগ যেমন সিডেটিভ হিপনোটিক যে ড্রাগগুলো,
পেশেন্টের কোনো সার্জারি অথবা পেশেন্টের অ্যাসাইটিস আছে, বেশি পরিমাণে যদি অ্যাসপিরেশন করা হয় একসাথে, ডিহাইড্রেশন যদি হয়ে যায় পেশেন্টের, ডায়াবেটিক্স যদি নেয়, অথবা প্রোটিন লোড, দাওয়াত খেতে গেছে অনেক প্রোটিন খেয়ে ফেলছে একসাথে। সো এরকম এই কোশ্চেনগুলো করতে হয় পেশেন্টের, অথবা রিসেন্ট কোনো সার্জারি হয়েছে কিনা, এগুলো প্রিসিপিটেটিং ফ্যাক্টর ফর হেপাটিক এনকেফালোপ্যাথি, এই জিনিসগুলো দেখে নিতে হবে। যদি বলো একটা বেডসেট টেস্ট করো ইনভেস্টিগেশন, তাহলে কী করবে পেশেন্টের? স্যার ব্লাড সুগার করবো। হাইপোগ্লিসেমিয়াতে অনেক সময় সেম ধরনের সিনারিও নিয়ে আসতে পারে। একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে ফর হেপাটিক এনকেফালোপ্যাথি, ডেভিডসনে থাকবে একটা বক্স, অনেকগুলো ওখানে ডায়াগনোসিস আছে। তো তার মধ্যে একটা বেড সেট করা যায়, সেটা হলো হাইপোগ্লাইসেমিয়া আছে কিনা। অনেক সময় ব্লাড সুগার লেভেল কমে গেলো, একটা পেশেন্ট হঠাৎ করে এনকেফালোপ্যাথিতে চলে যেতে পারে। ওকে, কাজে ট্রিটমেন্ট তো খুব সহজ, যেগুলো মানে অফেন্ডিং এজেন্ট, যদি হেপাটিক এনকেফালোপ্যাথি পেশেন্টের ট্রিটমেন্ট বলছে, যদি কোনো অফেন্ডিং এজেন্ট পাওয়া যায়, কোনো ড্রাগের জন্য হয়ে থাকে, তাহলে এটাকে আমার উইথড্র করতে হবে। যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, এটাকে কারেকশন করতে হবে। যদি কনস্টিপেশন থাকে, ডেলি 2 বার বাউল মুভমেন্ট হচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে, এই জন্য সিরাপটা ল্যাকটোলোজ দিতে হবে। এবার ইন্টেস্টাইনাল যে ব্যাকটেরিয়াগুলো, এগুলো পোটেনশিয়ালি হ্যাপারোটক্সিক টক্সিন তৈরি করে, সো একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। আগের তোমরা ফার্মাকোলজিতে অনেক হয়েছে নিউমেসিন পরে আসছো, কেউ মেট্রোনিডাজল পরে আসছো, কিন্তু মনে রাখবে মেডিসিনের বইতে এখন ওইগুলো নাই, এখন আছে রিফ্যাক্সিমিন। ওকে, রিফ্যাক্সিমিন আমরা দিয়ে থাকি, কাজে এটা মাথা রাখতে হবে। এটা অ্যান্টিবায়োটিকটা সারা জিজ্ঞেস করে থাকে। এছাড়া লাস্ট ট্রিটমেন্ট অপশন হিসেবে তো লিভার ট্রান্সপ্লান্টেশন, এটা সব কিছুতেই থাকে একটা লিভার ট্রান্সপ্লান্ট, কাজে এটা কমন ট্রিটমেন্টটা মাথা রাখতে হবে। এটা অনেক সময় রিটেনেও কিন্তু আসে। দেন আমরা চলে আসি ক্রনিক লিভার ডিজিজে। হোয়াট ইজ ক্রনিক লিভার ডিজিজ? সেটা হলো যদি 6 মাসের বেশি যদি লিভারের কোনো ডিজিজ এক্সটেন্ড করে, তাহলে সেটাকে ক্রনিক লিভার ডিজিজ বলে। কজ কি? আমাদের দেশের প্রেক্ষিতে মোস্ট কমন কজ হলো হেপাটাইটিস বি ইনফেকশন, নেক্সট হেপাটাইটিস সি ইনফেকশন। বিশ্বের অনেক দেশের মধ্যে সি এখন 1 নম্বরে চলে গেছে, বি 2 নম্বরে, কিন্তু আমাদের দেশে কিন্তু বি 1 নম্বরে। ওকে, কাজে আমাদের দেশে যদি জিজ্ঞেস করে যে সিএলডির একটা কজ বলো, তাহলে বলবা যে হেপাটাইটিস বি। ওকে, দেন হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডিটাও করে থাকে, ওইটা বি এর সাথে করে থাকে। ওকে, নেক্সট কি? অ্যালকোহলিজম। যেমন ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক দেশেতে 1 নম্বর কজ কিন্তু অ্যালকোহলিজম, ওইটা হলো ক্রনিক লিভার ডিজিজ 1 নম্বর কজ, কিন্তু আমাদের দেশে এটা 1 নম্বর, এটা আমাদের দেশে পরে থাকে। এছাড়া আরও বেশ কিছু কজ আছে, ওগুলো জাস্ট একটু পড়ে নিবা। উইলসনস ডিজিজ হতে পারে, হিমোক্রোমাটোসিস, অটোইমিউন হেপাটাইটিস, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, প্রাইমারি স্ক্লেরোসিস কোলাঞ্জাইটিস, এছাড়া আরও বার্শিয়ারি সিনড্রোম, হার্ট ফেলিউর থেকে হতে পারে। সো ওগুলো একটু পড়ে নিতে হবে, ওগুলো পরীক্ষা সাধারণ জিজ্ঞেস করে না। আর কারেন্টলি এটা একটা কোশ্চেন করতে পারে যে কারেন্ট ট্রেন্ড অনুযায়ী বলো যে সারা ওয়ার্ল্ডে হোয়াট ইজ দ্য লিডিং কজ, অথবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হোয়াট ইজ দ্য লিডিং কজ, অথবা বাংলাদেশও এখন শহরও এলাকার দিকে যারা সেডেন্টারি ওয়ার্কার, তাদের ক্ষেত্রে একটা লিডিং কজ বা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ ক্রনিক লিভার ডিজিজ কি? যদি এরকম কোনো কোশ্চেন করে, তাহলে মনে রাখতে হবে স্যাররা হয়তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এটা শুনতে চাচ্ছে। ওকে, তাহলে আমরা যদি কমন কজগুলো আবার একটু সামারাইজ করি, তাহলে ক্রনিক হেপাটাইটিস বি এন্ড সি ইনফেকশন 1 নম্বর, 2 নম্বর অ্যালকোহলিক হেপাটাইটিস, 3 নম্বর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এই 3-4টা কজ হলো প্রথমে বলে নেবে। ওকে, কারেন্টলি ওবেসিটি কিন্তু একটা মানে খুব ইম্পর্টেন্ট কজ, মানে এটা অনেক সময় আনরিকগনাইজ থেকে যায়। যদিও আমাদের দেশের প্রেক্ষিতে আমরা আগে সবগুলো আইডেন্টিফাইবল কজ এক্সক্লুড করে তারপরে আমরা ওবেসিটিকে নিয়ে আসি কজ হিসেবে ক্রনিক লিভার ডিজিজের। কাজে ক্রনিক লিভার ডিজিজের পর সারা জিজ্ঞেস করে করেন যে এটার স্টিগমাটা কী কী। তো স্টিগমাটা কথাটা অনেক সময় বইতে দেখা যায় ওইভাবে লেখা না, এখনকার বইতে অনেক সময় সাইন সিমটম হিসেবে লেখে। স্টিগমাটার বাংলা শব্দ হলো আসলে খুঁজলে এক ধরনের মানে চিহ্ন আর কি। হ্যাঁ, স্টিগমাটা শব্দটা আসলে নেগেটিভ অর্থে ইউজ হয়। তো এটার কী কী বইতে অনেকগুলো আছে, কিন্তু সারা দেখা যায় খুব স্পেসিফিক কয়েকটা জিনিস শুনতে চান যে ক্রনিক লিভার ডিজিজ স্টিগমাটা হিসেবে। আমি সবসময় ওয়ার্ডে ক্লাস নেওয়ার সময় আসলে কয়েকটা বলে দিই যে 3 জোড়া মানে 6টা স্টিগমাটা মাথায় রাখবে, 6টা বলার পরে এরপর যা ইচ্ছা তা বলো, কিন্তু আগে 6টা বলে নেবে যেগুলো মোর কমন। যেমন হাতে আমরা বলে নিই 2টা, যে এদিকে দেখলে পামারি রেদেমা, এটা লাল হয়ে যায়, পামারি রেদেমা, পেরিফেরিতে রেডনেস থাকে আর সেন্ট্রাল একটু পেল থাকে, পামারি রেদেমা। পুরোটা যে মানে রেডনেস হয় তা না, মেনলি আসলে পেরিফেরিটা। যেমন এইদিকে যদি দেখি তাহলে লিকোনাইকে, এটা হোয়াইট নেই। ওকে, লিকোনাইকে পেল হয়ে যায়। দেন চেস্টে যদি আসে গাইনেকোমেশিয়া, তারপরে স্পাইডার নিভি বা স্পাইডার এনজিওমা চেস্টে। যদি পেলভিসের দিকে যাওয়া হয় তাহলে স্মল অ্যাট্রোফাইড টেস্টিস এবং হলো লস অফ পিউবিক হেয়ার। এই 6টা হলো মোস্ট কমন স্টিগমাটা অর সাইন সিমটম অফ ক্রনিক লিভার ডিজিজ। এছাড়া বইতে আরও বেশ কিছু আছে। এখন একটা জিনিসটা খুব আসলে ভাইভাতে এবং
কেসের সময় খুব ঝামেলা হয়, যেমন সেটা হলো ফিঙ্গার ক্লাবিং নিয়ে। অনেকে শুরুতেই বলে ফেলে ক্লাবিং। অ্যাকচুয়ালি ক্লাবিং ইজ নট এ কমন ফিচার অর স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ। আমাদের দেশে সাধারণত ক্লাবিংকে সিএলডির ফিচার হিসেবে মানেনি না বলা যায়। হ্যাঁ, কাজে ক্লাবিংটা বলবে না তোমরা। ক্লাবিং থাকলে একটা পেশেন্টের আমরা সবসময় রেসপিরেটরি ডিজিজ অথবা অ্যাডভান্সড কার্ডিওভাস্কুলার ডিজিজ আমরা চিন্তা করি। সাধারণত অ্যাবডোমিনাল ডিজিজগুলো খুব বেশি চিন্তা করা হয় না, যদিও ডেভিডসনের ক্রনিক লিভার ডিজিজ, ম্যালঅবজর্পশন সিনড্রোম, সিলিয়াক ডিজিজ এগুলোকে ক্লাবিংয়ের কজ বলা হয়েছে, কিন্তু আমাদের দেশে আসলে খুব বেশি পাওয়া যায় না। যেরকম ধরো ডেভিডসনে পালমোনারি টিউবারকুলোসিসকে ক্লাবিংয়ের কজ বলা হয়েছে, কিন্তু আমাদের দেশের স্যাররা এটা বললে সাধারণত মেনে নেন না। আমাদের দেশের স্যাররা লাং অ্যাবসেস, ব্রঙ্কিকটিসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা এগুলোই শুনতে চান ক্লাবিংয়ের কজ হিসেবে। ঠিক অনুরূপ সিএলডির পেশেন্টের ক্লাবিং আনকমন কিন্তু, ওকে? এটা ভুলে বলবো না কিন্তু ভাইভাতে বললে স্যারা খুব মাইন্ড করবে। কাজে সিএলডির স্টিগমাটাগুলো আমরা জেনে নিলাম। এখন ক্রনিক ইনফেকশন আমাদের দেশে আমরা ওয়ার্ডে যেগুলো পাই বিসি ইনফেকশনতে বেশি হয়, তো স্যারা জানতে চান যে হলো কয়েকটা অ্যান্টিভাইরাল ড্রাগের নাম বলো, 2-3টা একটু শিখে নিবা। কারেন্টলি আমরা হেপাটাইটিস বি এর জন্য হলো এন্টিকাভিরটা কারেন্টলি বেশি ইউজ করে থাকি। আগে আলফা ইন্টারফেরনটা বেশি ইউজ করা হতো, এখন এন্টিকাভিরটা বেশি ইউজ করা হয়। এই ড্রাগ দুটোর নাম জেনে নেবে। আর সি এর জন্য হলো সফোসবুভির এবং ভেলপাটাজবির। সফোসবুভির এবং ভেলপাটাজবির এই দুটো ড্রাগ ইউজ করা হয়। ঠিক আছে, 2-3টা করে ড্রাগের নাম একটু জেনে নিলে। যে এগুলো হলো ক্রনিক লিভার ডিজিজ নিয়ে ডিসকাশন। এখন আরেকটা যদি আমরা সিনারিও দেই, একটা পেশেন্ট প্রিভিয়াসলি ডায়াগনোসড অ্যাজ ক্রনিক লিভার ডিজিজ, আমি ডায়াগনোসিস বলে দিলাম। এখন তোমার কাছে নিয়ে আসলো হলো সাডেন ডিটেরিওরেশন অফ দ্য clinical conditions such as sudden appearance of jaundice, ascites, and also on examination you have found patient's liver is enlarged, which is hard and tender and nodular. What is your diagnosis? তাহলে একদম ইজি, তার মানে হলো এটা ক্রনিক লিভার ডিজিজ ছিল, বর্তমানে এটা হেপাটোসেলুলার কার্সিনোমা হয়ে গেছে। কাজে ডায়াগনোসিস হবে হেপাটোসেলুলার কার্সিনোমা অন টপ অফ সিএলডি, এভাবে বলতে হয়, বা হেপাটোসেলুলার কার্সিনোমা অন টপ অফ ক্রনিক লিভার ডিজিজ। ওকে, এটা একটা। আরেকটা সিনারিও দিলাম যে প্রি এক্সিস্টিং একটা পেশেন্ট, সিএলডির পেশেন্ট, এখন তোমার কাছে আসলো, সে ভমিটিং আউট অফ ব্লাড এবং বেসিস অফ ব্ল্যাকটার স্টুল পারোরেক্টাম। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? তো এটা ক্ষেত্রে ডায়াগনোসিস বলতে হবে এক্ষেত্রে পোর্টাল হাইপারটেনশন ডিউ টু ক্রনিক লিভার ডিজিজ, অথবা ক্রনিক লিভার ডিজিজ উইথ পোর্টাল হাইপারটেনশন, এক্ষেত্রে ডায়াগনোসিস এটা বলতে হবে। ওকে, অথবা একটা নন সিএলডি পেশেন্ট কারেন্টলি অ্যাসাইটিস নিয়ে আসে, যদিও সিএলডি ইটসেলফ ক্যান কজ অ্যাসাইটিস, বাট অ্যাসাইটিস মোর কমনলি কজড বাই পোর্টাল হাইপারটেনশন। সো এক্ষেত্রে কজও সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন। ওকে, কাজে পোর্টাল হাইপারটেনশনের ফিচারগুলো একটু পড়ে নিতে হবে। যে একটা ক্রনিক লিভার ডিজিজ দীর্ঘদিন যখন থাকে তখন হলো পোর্টাল ভেনের প্রেশার বেড়ে যায়, তখন এটা পোর্টাল হাইপারটেনশন বলে। এটা হলো কয়েকটা কমপ্লিকেশন এবং সিনারিওস একটু মাথায় রাখতে হবে। যেমন কি পাওয়া যায়, এঙ্গোর্সড অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ভেন, পোর্টাল হাইপারটেনশনের ফিচার বলছি। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ভেনগুলো এঙ্গোর্সড এবং প্রমিনেন্ট হয়ে যায়। ওকে, এটাকে অনেকে কেপুট মেডুসি বলে, যদি আম্বিলিকাস থেকে এটা সেন্ট্রিপেটালে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, পেরিফেরালি আস্তে থেকে চলে যায়, তাহলে এটাকে কেপুট মেডুসি বলে অনেক সময়। তো তোমরা কেপুট মেডুসি না বলে তোমরা জেনারেল ডেসক্রিপশনটা দেবে যে এঙ্গোর্সড অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ভেন, 1 নাম্বার। 2 নাম্বার কী হতে পারে, পেশেন্টের স্প্লিনোমেগালি। দ্যাট মিনস এক্সামিনেশন করলে তুমি হাতে স্প্লিন লাগতে পারে, অথবা অনেক সময় এক্সামিনেশনে পাওয়া যায় না, কারণ স্প্লিন হাতে লাগার জন্য 2 থেকে 3 গুণ পর্যন্ত বড় হতে হয়। কাজে 1.5 গুণ বড় হলে তার হাতে লাগলো না, সো ওটা আলট্রাসোনোগ্রাফিতে পাওয়া যায়। সো হাতে না লাগলেও ওটা অন ইনভেস্টিগেশনে পাওয়া গেলে স্প্লিনোমেগালি বলা যায়, তাই না? দেন ভমিটিং আউট অফ ব্লাড অর পাররেক্টাল, এটা সিনারিও, জাস্ট মেনলি কমপ্লিকেশান এটা পোর্টাল হাইপারটেনশনের। ওকে, কাজে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে কখন আমি ক্রনিক লিভার ডিজিজ বলবো, কখন ক্রনিক লিভার ডিজিজ উইথ পোর্টাল হাইপারটেনশন বলবো, কখন হেপাটোসেলুলার কার্সিনোমা। হেপাটোসেলুলার কার্সিনোমা বলতে মেনলি প্রাইমারি কার্সিনোমাটাকে বোঝায়, কখন হেপাটোসেলুলার কার্সিনোমা অন টপ অফ সিএলডি বলতে হয়। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, অথবা হেপাটিক এনকেফালোপ্যাথি, যেটার ব্যাকগ্রাউন্ডে ক্রনিক লিভার ডিজিজ ছিল। কাজে ডায়াগনোসিসগুলো কিন্তু খুব কাছাকাছি, মানে একটা লিভার অর্গান অথবা বিলিয়ারি চ্যানেল, তার মধ্যে কিন্তু অনেক রকম ডায়াগনোসিস, কিন্তু খুব ছোট ছোট পেজ মাথায় রাখতে হবে। ওকে, তারপরে আমি কিছু
হেরিডিটারি ডিজিজ লিভারের, এগুলো পরীক্ষা খুব বেশি জিজ্ঞেস করে না, একটা দুটা করে একটু করে জেনে নিবে। যেমন হিমোক্রোমাটোসিস, এটা একটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ। লিভার মেটাবলিজম, লিভার আমাদের আয়রন মেটাবলিজমের সমস্যা, অ্যাকচুয়ালি বডিতে আয়রনের অ্যামাউন্ট বেড়ে যায়, যেটা হেরিডিটারি। অথবা থ্যালাসেমিয়ার পেশেন্টের তো ঘন ঘন ব্লাড দিতে হয়, দেখা যায় আয়রন বিল্ড আপ হয়ে যায় বডিতে, অনেক বেশি আয়রন হয়ে যায়, বিভিন্ন অর্গানে আয়রন ডিপোজিশন হয়ে হিমোসিডেরোসিস হয়ে, তারপরে প্রথমে আয়রন ডিপোজিশন উইদাউট এনি সিমটম, এটা হলো হিমোসিডেরোসিস, সাইন সিমটম ডেভেলপ করলে হিমোক্রোমাটোসিস। এটার ফিচার সাধারণত পেশেন্ট আফটার 40 ইয়ার্স নিয়ে আসে, আফটার 40 ইয়ার্স আসে। অনেকে সরাসরি, যেমন যদি প্যানক্রিয়াসের আইলেট সেল ডেস্ট্রয় হয়ে যায়, তখন এটা সরাসরি ডায়াবেটিস নিয়ে আসতে পারে। যদি জয়েন্ট ড্যামেজ নিয়ে আসে, আর্থ্রাইটিস নিয়ে আসতে পারে। ওকে, কাজে এটা যে অর্গান ড্যামেজ করে ওই অনুযায়ী লিভার ড্যামেজ করলে তো লিভারের প্রবলেমগুলো, যেমন ক্রনিক লিভার ডিজিজের ফিচার নিয়ে আসতে পারে। তো আমাদের বিসির যে ক্রনিক লিভার ডিজিজ এবং এটার ক্ষেত্রে পার্থক্য হলো গিয়ে, বিসি ইনফেকশনে হলো ক্রনিক লিভার ডিজিজে লিভারটা ছোট হয়ে যায়, স্মল হয়ে যায়, লিভার পালপেবল হয় না। কিন্তু যদি হিমোক্রোমাটোসিস থেকে হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু ক্রনিক লিভার ডিজিজে হ্যাপাটোমেগালি হয়, লিভার বড় হয়। এটা একটু মাথা রাখতে হবে। অ্যালকোহলিক যে হেপাটাইটিস, ওটাতে কিন্তু লিভার বড় হয়, ওটাতে কিন্তু লিভার ছোট হয় না। ক্রনিক লিভার ডিজিজে ডেভিডসনে দেখবা হ্যাপাটোমেগালি বলা আছে, কিন্তু অ্যাকচুয়ালি নট হ্যাপাটোমেগালি। ডেভিডসনে আবার লেখা আছে যে অন লেটার, মানে পরের দিকে এটা ছোট হয়ে যায়। কিন্তু আমাদের দেশে এক কথায় ক্রনিক লিভার ডিজিজ বললে মনে রাখবা যে হলো লিভার নট পালপেবল। যদি পালপেবল বলে তাহলে মনে রাখবা যে হয়তো এটা হেপাটোসেলুলার কার্সিনোমা সার্ভারের দিকে যাচ্ছে। আর অল্প কয়েকটা কন্ডিশন, এগুলোতে লিভার অ্যাকচুয়ালি বড় হয়ে যায়, ক্রনিক হলো একটা অ্যালকোহলিক, আরেকটা যেমন হিমোক্রোমাটোসিস, আরও বেশ কয়েকটা কন্ডিশন আছে। হিমোক্রোমাটোসিসের ইনভেস্টিগেশন কি আয়রন প্রোফাইল করতে হবে, আর আয়রন ইন্ডেক্স করতে হয়। আর ট্রিটমেন্ট কি উইকলি ভেনিসেকশন অফ 500 ml ব্লাড আনটিল আয়রন কামস টু নর্মাল লেভেল। ভেনিসেকশন করে মানে ব্লাড ফেলে দিতে হবে। উইলসনস ডিজিজ, এটাও একটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ। এটা হলো আয়রন মেটাবলিজমের সমস্যা, আমাদের বডিতে বেশি বেশি আয়রন অ্যাবজর্পশন হয়, আয়রন বিল্ড আপ হয় বিভিন্ন অর্গানে। যে লিভারে হলে একিউট লিভার ফেলিউর নিয়ে আসতে পারে, জন্ডিস নিয়ে আসতে পারে। যদি ব্রেনে হয়, ইউজুয়ালি বেজাল গ্যাংলিয়াতে, তখন দেখা যায় পেশেন্ট কনভালশন, ফিট, এগুলা এক্সট্রা পিরামিডাল যে ফিচারগুলো, এগুলো নিয়ে আসতে পারে। এটা রেনাল প্রবলেম নিয়ে আসতে পারে। এটা যদি কিডনিতে ডিপোজিশন হয়, দেন স্কেলিটনে ডিপোজিশন হলে আর্থ্রাইটিসের ফিচার নিয়ে আসতে পারে। মানে যে অর্গানে ডিপোজিশন হয়, অর্গান ড্যামেজ নিয়ে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পরীক্ষা হলে স্যারদের বলতেই হবে, সেটা হলো আইয়ের ডিপোজিশন। কেজার প্রেশার রিং নামে একটা রিং আছে, যদি কপার ডিপোজিশন হয়, সাধারণত বাহির থেকে ভিতরের দিকে আসে। এই কেএফ রিংটা মাথায় রাখতে হবে। স্যার উইলসন ডিজিজের একটা হলমার্কের নাম হলো, হলমার্কে কেএফ রিং বা কেজার প্রেশার রিং। ইনভেস্টিগেশন কি লো সেরাম সেরুলোপ্লাজমিন পাওয়া যায়, এছাড়া আলাদা ইনভেস্টিগেশন আছে, লিভার বায়োপসি করা হয়। আর ট্রিটমেন্ট কি, পেনিসিলামিন একটা ড্রাগ আছে, জিঙ্ক আছে, আর প্রাইন্টিন। যদি কাজটা হয়, লিভার ট্রান্সপ্লান্টেশন। সো একটু করে জেনে নিতে হবে উইলসনস ডিজিজ। তারপরে একটা সিনারিও স্যাররা বলতে পারে যে একটা মেডিকেল স্টুডেন্ট তোমার কাছে আসলো, সে একদম হেলদি, অ্যাপারেন্টলি ভালো পড়াশোনা করে, সব কিছু ভালো, কিন্তু সে রমজান মাসে রোজা রাখতে গেলে তার একটু করে জন্ডিস ডেভেলপ করে। এবং যদি আমরা ব্লাড টেস্ট করি, জন্ডিসটা কখনোই 6-এর বেশি হয় না, সাধারণত 6-এর কম থাকে, 4-5 থাকে। অথবা তার যদি কোনো জ্বর হয়, হয়তো ধরো নিউমোনিয়া হলো, তখনও তার একটু জন্ডিস হয়ে যায়। মানে কোনো একটু স্ট্রেস পিরিয়ডে গেলে জন্ডিস হয়ে যায়, স্পেশালি ফাস্টিং, সে রোজা রাখতে গেলে এটা হয়ে যায়। হোয়াট মেবি, তুমি অনেক ইনভেস্টিগেশন করলে, এনজাইম টেস্ট করলে, বিভিন্ন ধরনের টেস্ট করে সব প্যারামিটার তার নর্মাল ইনভেস্টিগেশন। হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? সো এক্ষেত্রে ডায়াগনোসিসটা একটা মাথায় রাখবা। আমাদের হেরিডিটারি যত লিভারের ডিজিজ আছে, তার মধ্যে মোস্ট কমন কিন্তু গিলবার্ট সিনড্রোম, এবং এটা সবচেয়ে বিনেন, এটার ট্রিটমেন্ট লাগে না, এক্সিলেন্ট প্রগনোসিস, নো ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড, অনলি এক্সপ্লেনেশন অ্যান্ড রিঅ্যাসুরেন্স। ওকে, গিলবার্ট সিনড্রোম কিন্তু অনেকেরই আছে, অনেক কমন, এটা এর একটু মাথা রাখতে হবে। এটা আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিয়ামের কজ। তারপর ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি, সংক্ষেপে বলা হয় ডিলি, ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি, ডিলি। ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি, এখানে স্যাররা জানতে চান যে অনেক সময় কয়েকটা ড্রাগের নামগুলো যেগুলো লিভারে কি ইনজুরি করে, একিউট হেপাটাইটিস করে, এরকম কয়েকটা ড্রাগের নাম বলো। এটা তো তোমরা জানো যে লিভারের যে টিবির যে ড্রাগগুলো, হ্যাঁ, রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, তাই না, ইভেন প্যারাসিটামল, এগুলো হেপাটাইটিস করে কিন্তু। ওকে, এটা একটু মাথা রাখবে। যদি জিজ্ঞেস করে কোলেস্টেটিক করে, কোলেস্টেটিক জন্ডিস করলো, এরকম কয়েকটা ড্রাগের নাম বলো, বা একটা ড্রাগের নাম বলো। কোএমক্সিক্লেভ, আমরা একটা অ্যান্টিবায়োটিক, আমি আমার লাস্ট ক্লাসে তোমাদের মনে আছে কিনা জানি না, নিউমোনিয়া ট্রিটমেন্টে বলেছিলাম ইনজেকশন কোএমক্সিক্লেভ 1.2 গ্রাম, তাই না। এই কোএমক্সিক্লেভের হলো এই কোলেস্টেসিসের ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ, এবং এটা সাধারণত অ্যান্টিবায়োটিক শেষ হওয়ারও অনেক দিন পরে হতে পারে। অ্যান্টিবায়োটিক তুমি 5-7 দিন, 7 দিন বা 14 দিন দিয়ে শেষ,
তারও 2-3 সপ্তাহ পরে হতে পারে কোলেস্টেটিক জন্ডিস। এছাড়া এনএসআইডি করতে পারে, স্টেটিন, অ্যাটরভাস্টাটিন বা স্টেটিন যে গ্রুপের ড্রাগগুলো, হাই ডোজ ইস্ট্রোজেন, এইগুলো কোলেস্টেসিস করতে পারে বা কোলেস্টেটিক হেপাটাইটিস করতে পারে। আরেকটা স্যাররা জানতে চান যে একটা আর্থ্রাইটিসের পেশেন্ট, এখন সে লিভার ইঞ্জুরি নিয়ে আসছে, সিএলডির পেশেন্ট নিয়ে আসছে, কী হতে পারে আন্ডারলাইং কজ? এক্ষেত্রে আনসার দিতে হয় মিথোট্রিক্সেট। ওকে, মিথোট্রিক্সেট যারা লং টার্ম নিয়ে থাকে তাদের কিন্তু সিএলডি হয়ে থাকতে পারে। এই জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিথোট্রিক্সেট দেওয়ার আগে কিন্তু লিভার ফাংশন টেস্ট করে নিতে হয়। যদি লিভার ফাংশন টেস্ট ইনটেক্ট না থাকে মিথোট্রিক্সেট কিন্তু দেওয়া যাবে না। কাজে এই কয়েকটা ড্রাগ একটু মাথায় রাখতে হবে। এছাড়া একটা এনভায়রনমেন্টাল টক্সিন আমাদের দেশে খুব কমন, যেটা লিভারে একটু কম করে, লিভার অ্যাকচুয়ালি এনজিওসার্কোমাটা করে, হেপাটোসেলুলার কার্সিনোমা করতে পারে। এটা খুব ইম্পর্ট্যান্ট। মেনলি এটা ইউরিনের ব্লাডার, স্কিন, এইসব জায়গাতে মেলিগনেন্সি করে থাকে আমাদের দেশে। এনভায়রনমেন্টাল টক্সিন খুব কমন নাম কি? আর্সেনিক। ওকে, আর্সেনিক কিন্তু লিভার ইঞ্জুরি করে থাকে। যদি এটা অনেক পরে, এটা টক্সিকোলজি এনভায়রনমেন্ট আলাদা চ্যাপ্টার, রিলেটেড একটু বলে নিলাম। তারপরে আরও 2টা কোশ্চেন করে থাকেন ভাইভাতে অনেক সময়। হঠাৎ করে জিজ্ঞেস করলো যে একটা পেশেন্ট আসছে, জন্ডিস আছে, জ্বর আছে, জন্ডিস, জ্বর এবং রাইট আপার কোয়াড্রেন্ট পেন, এই 3টাকে মিলে কী বলে? হঠাৎ করে জিজ্ঞেস করলে কিন্তু মাথায় আসে না। সারা কোনো রোগের নাম জানতে চায় না, কোনো ডিজিজের নাম জানতে চায় না। ফিভার, জন্ডিস প্লাস রাইট আপার কোয়াড্রেন্ট পেন, এটাকে 3টাকে মিলে একসাথে কী বলে? এটা একটা ট্রায়াড, এটাকে বলে হলো শার্কোটস ট্রায়াড। এটা কোলানজাইটিসকে বোঝায়। ওকে, কোলানজাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য বিলিয়ারি চ্যানেল। এটার অনেকগুলো কজ থাকে, স্ট্রাকচার থাকতে পারে, স্টোন থাকতে পারে, অবস্ট্রাকশন হয়ে তারপরে হলো অ্যাসেন্ডিং কোনো ইনফেকশন হয়ে গেছে, কোলানজাইটিস। ওকে, কাজে ফিভার, জন্ডিস অ্যান্ড রাইট আপার কোয়াড্রেন্ট পেন, এটা একটু জানতে হবে। আবার অনেক সময় স্যাররা হঠাৎ করে জানতে চায় যে তুমি কোরভয়েজিয়ার্স ল ডাকতে বলো, এটার একটু স্পেলিংটা জেনে নিবে। COUR-VOISIER কোরভয়েজিয়ার্স ল। এটা কি? এটা হলো ইন এ জন্ডিস পেশেন্ট ইফ গল ব্লাডার ইজ পালপেবল ইট সাজেস্টস biliary obstruction, malignant biliary obstruction, not gallstone. ওকে, যদি গল ব্লাডার পালপেবল হয়, এটা হলো গলস্টোনের জন্য হয়নি বা স্টোনের জন্য হয়নি, এটা ইউজুয়ালি ম্যালিগন্যান্ট biliary obstructionের জন্য হয়েছে। এটাই হলো কোরভয়েজিয়ার্স ল। এটা স্যার অনেক সময় জানতে চাইতে পারেন। কাজে এই হলো আমাদের হেপাটোলজি নিয়ে একটা গ্রস ডিসকাশন। কারো কোনো সমস্যা থাকলে আমাদেরকে দরকার হলে কমেন্টে জানাবা, বা অনেকের কাছে ফোন নাম্বার আছে, জানাতে পারো যে রিভিউ কোনো কিছু দরকার হবে কিনা। কাজে আমি আজকে এখানে যে জিনিসগুলো বললাম ক্লিনিক্যাল সিনারিও দিয়ে, পরীক্ষায় অনেক সময় ভাইভা টেবিলে কোশ্চেনই আরম্ভ হয় ক্লিনিক্যাল সিনারিওর মাধ্যমে। ক্লিনিক্যাল সিনারিওগুলো একটু মাথায় রাখবে। ওকে, আজকে ক্লাস এতটুকুনি। কেমন লেগেছে পরে জানাবে। আসলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।